কলকাতার ঐতিহাসিক স্থানগুলির মধ্যে যে স্থানগুলি আজও স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি বহন করে চলেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল এই আলিপুর জেল, যা বিগত কয়েক বছর আগে একটি হেরিটেজ মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। স্বাধীনভাবে বাঁচার সেই স্বাদ আজ আমাদের আস্বাদন করানোর জন্য যারা সেই সময় হাসি মুখে প্রাণত্যাগ করেছিলেন এই জেলে, তাদেরই জীবনযাপন আমি আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। ঘড়িতে সময় দুপুর 1টা, আর এই গরমে একটা স্লাইসের বোতল হাতে নিয়ে আমি উঠে পড়েছি বাসে। 10 টাকার টিকিট কেটে ঠিক 30 মিনিটের মধ্যে আমি পৌঁছে গেছি হাজরা মোড়ে। দুপুরে যেহেতু লাঞ্চ সারা হয়নি, তাই যতীন দাস পার্কের 1 নম্বর গেটের সামনেই একটা স্যান্ডউইচের দোকান পেয়েছি, আর এখান থেকেই আমরা খেয়ে নিলাম একটা করে স্যান্ডউইচ। খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, তোমরাও চাইলে এখানে টেস্ট করতে পারো। তো আমরা খেয়ে এবার চলে যাব আমাদের গন্তব্যে। এটাই কিন্তু হাজরা মোড়, আর তোমরা যেখান থেকেই আসো এই হাজরা মোড়েই এসে নামবে। মেট্রোতেও আসো বা বাসে আসো, আর এই হাজরা মোড় থেকে ডান দিকের এই গলিতে ঢুকে যাবে। আর গলিতে ঢুকে তোমরা অটো করেও যেতে পারো, বাসে করেও যেতে পারো, বা হেঁটেও যেতে পারো। আমরা 10 টাকা অটো ভাড়া দিয়ে উঠে পড়েছি আলিপুর জেল যাবার জন্য। এখান থেকে যাবার সময় আমার ছোটোবেলার একটা কথা খুবই মনে পড়ে যাচ্ছে। যখন আমার বাবা ছোটোবেলায় চিড়িয়াখানায় নিয়ে যেত আমাদেরকে, তখন এই রাস্তা থেকেই যেত, আর এই লাল বিরাট আকার জেলের পাঁচিলটা দেখে সবসময় বলতো কোনো রকম অন্যায় করলেই কিন্তু সবাইকে এই জেলেই নিয়ে আসে। সেই কথাটা আজ খুব মনে পড়ছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি, তো চলো যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর যা গরম পড়েছে, ভালো কী করে থাকবো বলো? তো খুব ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি একটা হিস্টোরিক্যাল প্লেস তোমাদেরকে ঘুরে দেখাবো বলে। থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো, আজকে আমি এসেছি আলিপুর জেল মিউজিয়াম। তো আমি চলে এসেছি, আর চলো ভেতরে যাই আর তোমাদের মিউজিয়ামটা পুরোটা ঘুরে দেখাবো। ঢুকেই বাদিকে আছে কিন্তু বড় একটা পার্কিং লট। আপনারা চাইলে এখানে কার পার্কিং করতে পারেন, তবে 2 হুইলারের ক্ষেত্রে ঘন্টা বেসিসে 5 টাকা, 4 হুইলারে 10 টাকা, আর বাস পার আওয়ার 20 টাকা করে। এখানে কিন্তু একটা কফি হাউসও আছে। মেন গেট দিয়ে প্রবেশ করেই বাদিকে রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি এখানকার টিকিট মূল্য 30 টাকা, তবে 3 বছরের নিচে ছোট বাচ্চাদের টিকিটের কোনো প্রয়োজন নেই। প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে এখানে অনুষ্ঠিত হয় সুন্দর একটি লাইট অ্যান্ড সাউন্ড শো। তবে সেটা যদি আপনারা দেখতে চান তাহলে 100 টাকা এক্সট্রা, অর্থাৎ মাথা পিছু 130 টাকা করে টিকিট মূল্য পড়বে। আর এখানেই আপনাকে ব্যাগ জমা রেখে যেতে হবে, কারণ জলের বোতল, পার্স আর মোবাইল ছাড়া ভেতরে কিছুই অ্যালাউ নেই। যেহেতু আমার কাছে তেমন কিছুই ছিল না, তাই আমি ব্যাগ চেকিং করিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী। ব্রিটিশ শাসনকালে অর্থাৎ 1906 সালে তৈরি হয় আলিপুর সেন্ট্রাল জেল। আর মূলত এই জেল তৈরি করা হয় স্বাধীনতা সংগ্রামীদের বন্দি বানানোর জন্য, যাতে তারা কখনোই স্বাধীনতার স্বাদ না পায়, বঞ্চিত হয় স্বাধীনতার থেকে। তাই এই জেলে কারারুদ্ধ করে রাখা হয়েছিল নেতাজি, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত প্রমুখ স্বাধীনতা সংগ্রামীদের। চলুন তাহলে তাদেরকে যেই সেলগুলিতে রাখা হয়েছিল সেই সেলগুলোই আমরা এখন ঘুরে ঘুরে দেখব আর জানব। প্রথমেই চলে এসেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের কারাকক্ষে। 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত এই কক্ষেই ওনাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল।
এবার আমরা চলে এসেছি স্বাধীনতা সংগ্রামী বীর সন্তানদের মধ্যে যার নাম সবার শীর্ষে, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর কক্ষে। আইন অমান্যের অপরাধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাকক্ষে বন্দি করে রাখা হয়েছিল। আমি চাই তোমরা এখানে এসে একবার করে হলেও এই লেখাগুলো পড়ে দেখো, তাতে কিন্তু অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে। এছাড়াও দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত প্রমুখ স্বাধীনতা সংগ্রামীদের এখানেই বন্দি করে রাখা হয়েছিল এবং সেই সকল কক্ষগুলি আজও এই আলিপুর সেন্ট্রাল জেলে সংরক্ষিত অবস্থায় রাখা হয়েছে। তো চলো বলে দিই তোমরা এই জেল মিউজিয়ামে আসবে কিভাবে। ট্রেনে আসার এখানে খুব একটা সুবিধা নেই। তোমরা শিয়ালদা থেকে বা হাওড়া থেকে যে কোনো বাস পেয়ে যাবে। হাজরা মোড় গ্রামে যে কোনো বাসে চড়ে হাজরা মোড়ে নেমে তারপর ওখান থেকে অটো বা বাস নিয়ে নিও। আর পায়ে হেঁটে তোমার 10-15 মিনিট লাগবে আসতে। যদি হেঁটে আসতে পারো তো ভালো, না হলে 10 টাকা অটো ভাড়া দিয়ে তোমরা অটো করেও চলে আসতে পারো এই মিউজিয়ামে। তোমরা যদি মেট্রোতে আসতে চাও তাহলে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে তোমরা ডান দিকের গলিতে ঢুকে অটো স্ট্যান্ড পেয়ে যাবে, আর সেখান থেকে তোমরা অটো নিয়ে চলে আসতে পারো। আর ওখান থেকে বাসও আসে অনেক, তো তোমরা বাসে করেও আসতে পারো, অটো করেও চলে আসতে পারো এই আলিপুর জেল মিউজিয়ামে। এই জেলের সবথেকে শিহরিত যে জায়গাটি, সেই জায়গাটিতে আমরা এসেছি, অর্থাৎ ফাঁসি মঞ্চ। ব্রিটিশ বিরোধিতার অপরাধে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত বন্দীদের ফাঁসি দেওয়া হতো এই ফাঁসি মঞ্চে। একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী। মৃত্যুদণ্ড দেওয়ার পর এই কাচের ঘরটি থেকে ডেড বডি বের করা হতো, তারপর নিয়ে যাওয়া হতো এই অটোপসি রুমে, অর্থাৎ এই ঘরটিতেই পোস্টমর্টেম করা হতো। এই ঘরটাতেই কিন্তু বডি এনে ডাক্তার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হতো। 1908 সালে সর্বপ্রথম এখানে মৃত্যুদণ্ড দেওয়া হয় স্বর্গীয় কানাইলাল দত্তকে এবং এই ফাঁসির মঞ্চে শেষ সাজা হয়েছিল 2004 সালে। ফাঁসি হয়েছিল ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের। তারপর অর্থাৎ 2004 সালের পর আর কোনো ফাঁসি হয়নি। এই জেলে কাদের কাদের ফাঁসি দেওয়া হয়েছিল এবং কবে দেওয়া হয়েছিল সেই সমস্ত নাম কিন্তু এখানে লেখা আছে। কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, চারুচন্দ্র বোস, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত প্রমুখ আছে আরও। ফাঁসির মঞ্চের সামনে এই গ্যালারিতে বন্দীদের জোরপূর্বক এনে রাখা হতো এবং দেখানো হতো ফাঁসির পুরো প্রসেসটা, যাতে তাদের মনে ভয়ের সঞ্চার হয়, তারা যাতে শুধরে যায় আর ভয় তাদের গোপন কথা ফাঁস করে দেয়। এবার এখানে তোমরা বলতে পারো আমি এসব কথা জানলাম কিভাবে? এর জন্যই আমি তোমাদের বলেছিলাম এই লেখাগুলিকে ঠিক ভালো করে পড়ে দেখবে, আর আমি এই লেখাগুলো পড়েই এই সব কথা জানতে পেরেছি। এখন যে জায়গাটাতে আমরা এসেছি, এই জায়গাতেই ফাঁসির সাজাপ্রাপ্ত বন্দীদের ফাঁসির ঠিক আগের দিন এখানে এনে রাখা হতো এবং শেষ রাতটা তারা এই কুঠুরিতেই কাটাতেন, আর এখানেই তাদের শেষ ইচ্ছার কথা জানতে চাওয়া হতো এবং পূর্ণ করা হতো, আর এখানেই তাদেরকে গীতাপাঠ করানো হতো। এখানে বিপ্লবী দীনেশ গুপ্তকে রাখা হয়েছিল। এই সেই বিপ্লবী দীনেশ গুপ্ত যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন এবং একজন ব্রিটিশ লেফটেন্যান্টকে হত্যা করেছিলেন, তাই তাকে সাজাস্বরূপ ফাঁসি দেওয়া হয়, আর ফাঁসির ঠিক আগে তাকে এই কক্ষে এনেই রাখা হয়েছিল। এই জেল মিউজিয়াম কিন্তু সর্বসাধারণের জন্য খোলা থাকে বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয় হচ্ছে 6:30 থেকে 8টা পর্যন্ত। আর লাইট অ্যান্ড সাউন্ড শোর জন্য টিকিট আলাদা কাটতে হয়। টিকিট মূল্য হচ্ছে 100 টাকা, আর এখানে এন্ট্রি ফিজ হচ্ছে 30 টাকা পার হেড।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। তাকে এই কক্ষে আটক করে রাখা হয়েছিল। আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত তাকে এই কক্ষে কারারুদ্ধ অবস্থায় রাখা হয়েছিল। এই কারাকক্ষের সামনে একটি গাছতলা আছে, যেখানে ইন্দিরা গান্ধীর একটি মূর্তি রয়েছে। লেখা পড়ে জানতে পারলাম নেহেরু যখন বন্দী ছিলেন তখন নাকি ইন্দিরা গান্ধী প্রায় আসতেন দেখা করতে এবং এই গাছতলায় বসেই নেহেরুর সাথে কথা বলতেন। নেহেরু কক্ষের অপোজিট দিকে রয়েছে পুরনো গুদামঘর, যেটিকে বর্তমানে লাইব্রেরি ও সেমিনার কক্ষে পরিণত করা হয়েছে। চলুন ভেতরে গিয়ে দেখি। এখানে কিন্তু নতুন নতুন এক্সিবিশন অনুষ্ঠিত হয়, আর এখানে নানান ধরনের মা কালীর ছবিও আপনারা দেখতে পাবেন। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর একটু বিশ্রাম নিয়ে নিলাম। এখান থেকে একটু এগোতেই দেখতে পেলাম বিশাল বড় একটা উঠোনের মতো জায়গা। এটি হচ্ছে আলিপুর জেলের ওয়াচ টাওয়ার। এর ওপর থেকেই নজরদারি করা হতো পুরো জেলের। এই ওয়াচ টাওয়ারটা তৈরি করা হয়েছে জেলের একদম মাঝখানে, কারণ তখন তো আর সিসিটিভি ক্যামেরা ছিল না, তাই এই ওয়াচ টাওয়ারের মাধ্যমেই পুরো জেলের নজর রাখা হতো। এবং এখানে বিভিন্ন সেলগুলো তৈরিও করা হয়েছে ঠিক এটাকে মাঝখানে রেখে পুরো গোল করে। সাধারণ মানুষের জন্য জেলটি খুলে দেওয়ার পর থেকে জেলটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, তাই এখন যারা দেখতে আসবেন তারা দেখে খুব সুন্দরভাবে সব কিছু জানতে ও বুঝতে পারবেন। প্রতিটি জায়গায় খুব সুন্দরভাবে স্ক্যানার কিউআর কোড লাগানো আছে। আপনারা গুগল থেকে স্ক্যান করে অডিও শুনতে পারবেন এবং সেই জায়গাটির মাহাত্ম্যও জানতে পারবেন। এই জেলগুলি কিন্তু এখনও খোলা অবস্থায় রয়েছে। চলুন তাহলে একটু বন্দি জীবনের স্বাদ নিয়ে আসি। ভেতরে ঢুকে পুরো দম বন্ধকর এবং ভয়ের পরিবেশ ফিল করেছি, সত্যি বলছি। আর এখানে কিন্তু পানীয় জল আর টয়লেটেরও ব্যবস্থা করা আছে, তো তোমরা আসলে কোনো অসুবিধা হবে না। চলে এসেছি সেল নাম্বার 4-এ। এটা হলো পুলিশ মিউজিয়াম। তো চলো ভেতরে যাই আর দেখি কি কি আছে। বই বোমা পাঠানো হয়েছিল ডিএইচ কিংসফোর্ডকে, আর আলিপুর ষড়যন্ত্র মামলায় যা যা অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই সব কিন্তু এই কক্ষে রাখা আছে। চলুন দেখি। এই সেই বইয়ের মধ্যে রাখা বোমা, আর এই তার খোল। এখানে কিন্তু সব বোমার আকারগুলো, খোলগুলো এখানে রাখা হয়েছে। দ্য হাউস ইন মুরারি পুকুর। আচ্ছা, আর এখানে সেই রিভলভারগুলো রাখা হয়েছে তখন যেগুলো ইউজ করা হয়েছিল। পিতলের বোমার খোল। একইভাবে ক্যাপিটাল ষড়যন্ত্র মামলা 1912 সালে, ধুলদিয়ার ডাকাতি মামলা 1913 সালে, আরবি রোদ্ধা অস্ত্রলুট মামলা 1914 সালে, আগরপাড়ায় ডাকাতি 1915 সালে, প্রত্যেকটি পরস্পর সালগুলিতে কি হয়েছিল সেটাই এখানে এই কটি কক্ষে তুলে ধরা হয়েছে যত্ন সহকারে। মানিকতলা বোমা মামলায় ব্যবহৃত বোমার অনুসরণে বিবর্তিত রূপই কিন্তু এটা, একটা বিশাল বড় লোহার বোমা। ঐতিহাসিক কারাকক্ষ। ব্রিটিশ কারা ব্যবস্থা কেমন ছিল সেটা সবাইকে বোঝানোর জন্য এই কক্ষটিকে কোনো রকম সংস্করণ ছাড়াই স্মৃতির জন্য রাখা হয়েছে। আর এখানে মূলত দেখানো হয়েছে বন্দীদের জীবনচর্চা। তো চলুন দেখা যাক। এখানে বন্দীদের চুল দাড়ি কাটা হচ্ছে, তার একটা রূপ বানিয়ে রাখা হয়েছে। আর এখানে যে অকথ্য অত্যাচার করা হতো তারই একটা নিদর্শন রাখা হয়েছে। আর একে তো দেখে আমি প্রথমে ভয়ই পেয়ে গেছিলাম,
পুরো সত্যিকারের মানুষই মনে হচ্ছে অরিজিনালি কেউ দাঁড়িয়ে আছে জানলার দিকে মুখ করে। চলুন ভেতরে যাই। এখানেই তারা স্নান করতেন, এখানেই তারা কাপড় কাচতেন, এখানেই তারা মলমূত্র সব কিছু এখানেই ত্যাগ করতেন। এখানে তারা নিজেরাই চা করে সমস্ত কয়েদিদের ডাকা হচ্ছে চা খাবার জন্য। এই জায়গাটি এমন একটি জায়গা যেটিকে সেই পুরনো সময়ে ঠিক যেমনটা ছিল ঠিক তেমনটাই রাখা হয়েছে। মানে এখানে দেখুন দেওয়ালগুলো সেই ভাঙাচোরা দেওয়ালগুলোই আছে। সমস্ত জায়গায় কিন্তু অডিওর মাধ্যমে কে কি বলছে তখনকার দিনের পুরনো ব্যাপারটাই ফুটিয়ে তোলা হয়েছে। এই ঐতিহাসিক কারাকক্ষের পাশের রাস্তাটি সোজা চলে গিয়েছে প্রদর্শনী কক্ষ এবং লাইট ও সাউন্ড শোয়ের দিকে। তাই সেই রাস্তা ধরে কিছু পা এগোতেই চোখে পড়ল দারুণ সুন্দর কিছু দুর্গা মূর্তি ও স্বাধীন ভারতের বিভিন্ন মুদ্রা। এটি হলো প্রদর্শনী কক্ষ। চলুন ভেতরে যাই। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আলিপুর জেল নির্মাণ করা হয়েছিল সেটাই কিন্তু লাইট আর সাউন্ডের মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট তুলে ধরা হয়েছে। প্রলয় বিষাণ ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদী। এখানে একটা প্রদর্শনী ছিল যার নাম নিজের মধ্যে বিপ্লবী খুঁজুন। অর্থাৎ আমার মুখের আদলে যে বিপ্লবীর নাম উঠে এসেছিল তিনি হলেন প্রীতিলতা ওয়াদেদার। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আত্মাহুতি দানকারী বাঙালি বিপ্লবী ছিলেন, যিনি অনুশীলন সমিতির সদস্য ছিলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রভাবশালী ভূমিকা রাখেন। আর ভাইয়ের মুখের আদলে যার নাম উঠে এসেছিল তিনি হলেন বরীন্দ্র কুমার ঘোষ। খুব পা ব্যথা করছিল, তাই আবার কিছুক্ষণ আমরা বসে রেস্ট নিলাম। এবার চলুন ঘুরে আসি নজরুল কক্ষ থেকে। এখানে কাজী নজরুল ইসলামের খুব সুন্দর একটা বসা মূর্তি আছে, আর সেটা উনি বই লিখছেন সেরকমই একটা মূর্তি আছে। আর কি লিখছেন সেটা আমার ভাই মনোযোগ সহকারে দেখছেন, আর ওনার লেখা কিছু গ্রন্থ এখানে রাখা রয়েছে। এরপর তাহলে যাওয়া যাক দ্বীপান্তরের বন্দি জীবন কেমন হয় সেটাই দেখতে। আমাদের স্বাধীনতা সংগ্রামের কাহিনীর এক তাৎপর্যপূর্ণ চরিত্র হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত সেলুলার জেল। কালাপানি নামেও পরিচিত এটি। ব্রিটিশ ভারতের এই কুখ্যাত জেলে আটকে রাখা হতো সেই সব রাজনৈতিক বন্দীদের যারা স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এবার আমরা চলে আসলাম এই হাসপাতাল ভবনে, যেখানে আজ ভারতের মুক্তি সংগ্রামে বাংলার নারী পুরুষ নির্বিশেষে যে অবদান রেখেছিলেন তাই তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে দীনেশ গুপ্তের ব্যবহৃত পিস্তল অনুসরণে বিবর্তিত রূপ। এই ঘরটা হচ্ছে সম্পূর্ণটা ভারতে মুক্তি সংগ্রামে বাংলার কি কি অবদান ছিল সেটি এই ঘরটাতে তুলে ধরা হয়েছে। এই যে যেটা ৭৬-এর মন্বন্তর হয়েছিল সেটা এখানে আছে। সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, সেই সাঁওতাল বিদ্রোহের ছবিও এখানে আছে। রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা হ্রদ। শুধুমাত্র যে পুরুষরাই স্বাধীনতা সংগ্রাম করেছিলেন তা নয়, বাংলাতে কিন্তু মহিলা স্বাধীনতা সংগ্রামীও আমরা দেখতে পাই, এবং তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে তাদের জন্য কিন্তু কক্ষ করা রয়েছে।
এত যুদ্ধ, এত পরিশ্রম আর এত অকথ্য অত্যাচার, যার ফলস্বরূপ কিন্তু আমাদের এই স্বাধীন ভারত। বলে না, যার শেষ ভালো তার সব ভালো। ঘোরাঘুরি তো অনেক হলো, এবার কিছু খাওয়া দাওয়া করা যাক। এখানে কিন্তু কফি হাউস ছাড়াও একটা ক্যাফেটেরিয়া আছে, আর যেখানে তোমরা রিজনেবল প্রাইসে খাবার দাবার খেতে পারবে। আমরা এখান থেকে কিছু খাবার অর্ডার করে খেয়ে নিলাম। খাবারের টেস্ট কিন্তু মোটামুটি ভালোই ছিল। তারপর আমরা এখান থেকে আইসক্রিমও খেয়ে নিলাম। তোমাদের বলে রাখি, এই আলিপুর জেল মিউজিয়াম কিন্তু সোমবার দিন সম্পূর্ণ বন্ধ থাকে। এখানে কিন্তু একটা কফি হাউসও আছে, তো তোমরা চাইলে একবার সেটাও ঘুরে নিতে পারো, বা ওখানে একটা কফি শপে গিয়ে তোমরা কফিও খেতে পারো। স্ন্যাক্স হয়তো আইটেম পাওয়া যায়, আমাদের যাওয়ার সময় হলো না, তো তোমরা আসলে অবশ্যই কফি হাউসে যেও। এখন প্রায় 6টা বাজতে, দাঁড়াও দেখি, এখন প্রায় 6টা বাজতে 5 মিনিট বাকি। তো আমাদের এখানে মোটামুটি ঘোরা হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা লাইট আর সাউন্ড শোটা দেখবো না, আমাদের একটু তাড়া আছে বলে আমরা চলে যাচ্ছি। তো চলো এখান থেকে বেরিয়ে যাই এখন। আপনারা সকলেই জায়গাটিতে অবশ্যই আসুন। সমগ্র জায়গাটি যে শুধুমাত্র আপনাকে অনুপ্রাণিত করবে তাই না, জায়গাটি শিহরিত করে তুলবে আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে, এবং বুঝিয়ে দেবে আজকের এই স্বাধীনতার স্বাদ গতকালের কঠোর সেই নির্যাতনের ফল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিতে, যাতে পরবর্তী ভিডিও দিলে তার নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আসবো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।